হ্যালো বন্ধুরা, অর্গানিজম অ্যান্ড পপুলেশনের এটা থার্ড ভিডিও। তো এই ভিডিওগুলোতে কী করা হচ্ছে যে এনসিইআরটি যে বইটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। যারা বাংলা মিডিয়ামে নিট দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি। এটা তোমাদের এনসিইআরটিকে পড়তে এবং বুঝতে সাহায্য করবে। তো শুরু করা যাক। এবার যে পার্ট সেটা হলো রেসপন্সেস টু অ্যাবায়োটিক ফ্যাক্টরস। বিভিন্ন ধরনের অজীবজ যে ফ্যাক্টর আছে তাদের প্রতি কীভাবে অর্গানিজমগুলো রেসপন্স করে বা সাড়া দেয়। So, having realized that the abiotic condition of many habitats may vary drastically and in time, we now ask how do the organisms living in such habitats cope or manage with stressful condition. তো আমরা দেখেছি যে আগে যে যে অ্যাবায়োটিক কন্ডিশনগুলো ছিল সেগুলো সময়ের সাপেক্ষে পরিবর্তন হতেই থাকে। টেম্পারেচার, লাইট, তারপর সয়েল, ওয়াটার সমস্ত কিছু পরিবর্তন হতেই থাকে। তো এরকম পরিবর্তিত পরিবেশের সঙ্গে কীভাবে জীবগুলো তাদের নিজেদেরকে মানিয়ে নেয়, এটা আমাদের কীভাবে নিজেদের সঙ্গে সেই স্ট্রেসফুল কন্ডিশনে চাপযুক্ত পরিবেশে নিজেকে টিকিয়ে রাখে, তো এটা আমাদের মনে কোশ্চেন আসতেই পারে। তো এর জন্য অনেকগুলো মেকানিজম আছে, তো এগুলোই এখানে পড়ব। বাট বিফোর অ্যাটেম্পটিং টু অ্যান্সার দিস কোশ্চেন উই শুড পারহ্যাপস আস্ক ফার্স্ট হোয়াই এ হাইলি ভ্যারিয়েবল এক্সটার্নাল এনভায়রনমেন্ট শুড বোদার অর্গানিজম আফটার অল। তো কীভাবে সে এই যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়, খাপ খাইয়ে নেয়, তো সেটা জানার আগে এটা আমাদের আগে ভাবতে হবে, এটা আমাদের আগে ভাবা উচিত যে কেন এক্সট্রিমলি পরিবেশ বা যে ভ্যারিয়েবল পরিবেশ, যে পরিবর্তনশীল পরিবেশটা সেই জীবটার জন্য ক্ষতিকর কেন, কিভাবে জীবটার পক্ষে ক্ষতিকর হচ্ছে। যে অতিরিক্ত লবণাক্ত হয়ে গেলে বা অতিরিক্ত টেম্পারেচার হয়ে গেলে কী জন্য সে ক্ষতিটা করছে, কিভাবে ক্ষতিটা করছে, এটা আমাদের আগে জানতে হবে। কীভাবে সেই অর্গানিজমটাকে বা জীবটাকে সে বোদারে ফেলে বা ঝামেলায় ফেলে এই যে এক্সটার্নাল ভ্যারিয়েবল এক্সটার্নাল এনভায়রনমেন্ট বা পরিবেশটা যেটা পরিবর্তনশীল হচ্ছে। One would expect that during the course of millions of years of their existence, many species would have evolved a relatively constant internal environment that permits all biochemical reaction and physiological function to proceed with maximal efficiency. তো এখানে কি বলছে যে অন উড এক্সপেক্ট দ্যাট, একজন কেউ মনে করতেই পারে বা এক্সপেক্ট করতেই পারে, আশা করতেই পারে যে ডিউরিং দ্য কোর্স অফ মিলিয়ন্স অফ ইয়ার্স অফ দেয়ার এক্সিস্টেন্স, যে তারা লক্ষ লক্ষ বছর ধরে তো টিকে আছে, তো সেই লক্ষ লক্ষ বছর ধরে মেনি স্পেসিস উড হ্যাভ ইভলভড, অনেক প্রজাতি আছে যারা ইভলভ করেছে বা নিজেদের মধ্যে বৈশিষ্ট্য নিয়ে এসছে এ রিলেটিভলি কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট, একটা রিলেটিভলি কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট, একটা কনস্ট্যান্ট বা একটা নির্দিষ্ট রিলেটিভলি ইন্টারনাল একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ পরিবেশ, রিলেটিভলি কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট দ্যাট পারমিটস অল বায়োকেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ফিজিওলজিক্যাল ফাংশন টু প্রসিড, যেটা যেই পরিবেশে বা যেই কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট যেটা সে ইভলভ করেছে, নিজের মধ্যে আত্মস্থ করেছে, সেই পরিবেশে সেই জীবটার সমস্ত রকম বায়োকেমিক্যাল রিয়াকশন, যে একটা জীবনকে পরিচালনা করার জন্য যে সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো হয়ে থাকে, ডাইজেশন, এক্সক্রিশন, রেচন, জনন, সেই বায়োকেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ফিজিওলজিক্যাল ফাংশন বা দৈহিক যে সমস্ত কাজ করে এগুলো টু প্রসিড, যাতে সম্পূর্ণ হতে পারে উইথ ম্যাক্সিমাল এফিসিয়েন্সি এবং সর্বোচ্চ মাত্রাতে, অ্যান্ড দাস এনহ্যান্স দ্য ওভারঅল ফিটনেস অফ দ্য স্পেসিস, এবং এইভাবে সেই প্রজাতিটির ফিটনেসটাকে বৃদ্ধি করে। ওভারঅল ফিটনেস, যে সেই সমাজের সঙ্গে টিকে থাকা বা পরিবেশে টিকিয়ে রাখার যে ক্ষমতা বা ফিটনেস, সেটাকে বৃদ্ধি করে। তো এটা একটা জাস্ট জিস্ট আকারে বলা হচ্ছে যে কোটি কোটি লক্ষ লক্ষ বছর ধরে তো জীবটা আছে, আর আমরা জানি যে জীবের যদি কোনো পরিবেশের সঙ্গে না মানিয়ে নেওয়ার জন্য তার মধ্যে সবসময় ইভলিউশন হয়, আর নতুন নতুন বৈশিষ্ট্য সে আত্মীকরণ করে। তো সেই জীবগুলো ঠিক একই রকমভাবে এমন কিছু বৈশিষ্ট্য তার নিজেদের মধ্যে নিয়ে আসবে যাতে এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারে, তার সমস্ত বায়োকেমিক্যাল ও ফিজিওলজিক্যাল ফাংশন সেই পরিবেশে সে সহজে সম্পূর্ণ করতে পারে এবং তার ম্যাক্সিমাল এফিসিয়েন্সিতে সর্বোচ্চ মাত্রাতে সে টিকে থাকতে পারে এবং ফিটনেসটা বৃদ্ধি পায়। সে নিশ্চয়ই কিছু বিশেষ বৈশিষ্ট্য তার মধ্যে ইভলভ করবে। দিস কনস্ট্যান্সি ফর এক্সাম্পল কুড বি ইন টার্মস অফ অপটিমাল টেম্পারেচার অ্যান্ড অসমোটিক কনসেন্ট্রেশন অফ বডি ফ্লুইড, এবং এই যে কনস্ট্যান্সি বা ধ্রুবকত্ব বা যে নির্দিষ্ট হয়ে থাকছে যে বিশেষ বৈশিষ্ট্য, সেই বিশেষ বৈশিষ্ট্যটা কী হতে পারে? অপটিমাল টেম্পারেচার, যে একটা নির্দিষ্ট
তাপমাত্রা বজায় রাখার জন্য অপটিমাল টেম্পারেচার হতে পারে, আর অসমোটিক কনসেন্ট্রেশন বা যে অভিস্রবণ চাপ আছে সেটা হতে পারে বডি ফ্লুইডের। দেহ তরলের অসমোটিক কনসেন্ট্রেশন হতে পারে বা অপটিমাল টেম্পারেচার বা নির্দিষ্ট তাপমাত্রা হতে পারে। Ideally, then, the organism should try to maintain the constancy of its internal environment, a process called homeostasis, despite varying external environment conditions that tend to upset its homeostasis. তো এই লাইনটা বোঝার আগে এটা বুঝতে হবে যে হোমিওস্ট্যাসিসকে, হোমিওস্ট্যাসিস হচ্ছে একটা প্রসেস ও ইন্টারনাল যে এনভায়রনমেন্ট আছে, যে তার একটা দেহের তাপমাত্রা 37 ডিগ্রি, তো সর্বত্র 37 ডিগ্রি থাকবে। আমাদের দেহের তাপমাত্রা 37 ডিগ্রি, তো আমরা যেখানেই যাই না কেন, সেটা ও গরমের 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে এমন জায়গাতে যায়, বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে এমন জায়গাতে যায়, সব জায়গাতে যায় না কেন আমাদের দেহের তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি থাকবে। এই যে একটা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করছে বা মেনটেন করছে, এটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। তো আইডিয়ালি দেন দ্য অর্গানিজম শুড ট্রাই টু মেনটেন কনস্ট্যান্সি অফ ইটস ইন্টারনাল এনভায়রনমেন্ট ডেসপাইট ভ্যারিং এক্সটার্নাল এনভায়রনমেন্ট কন্ডিশন। তো তাহলে যদি এই যে অপটিমাল টেম্পারেচার অসমোটিক কনসেন্ট্রেশনের যে বৈশিষ্ট্য সেগুলো নিজের মধ্যে ইভলভ করার পর, যদিও সেই অর্গানিজমটা তখন কী করবে, মেনটেন করবে তার বডি ইন্টারনাল এনভায়রনমেন্ট, তার দেহের মধ্যেকার পরিবেশকে সে মেনটেন করে রাখবে ডেসপাইট ভ্যারিং এক্সটার্নাল এনভায়রনমেন্ট কন্ডিশন, বাইরের পরিবেশ পরিবর্তন হওয়ার সাথে সাথেও বা সঙ্গে যত হওয়া সত্ত্বেও, যে বাইরের পরিবেশ পরিবর্তন হচ্ছে, কোথাও তাপমাত্রা 0 ডিগ্রি, কোথাও তাপমাত্রা 50 ডিগ্রি, কিন্তু তার দেহের তাপমাত্রা তখন 37 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, কেননা সে তার মধ্যে একটা কিছু বিশেষ বৈশিষ্ট্য ইভলভ করেছে লক্ষ লক্ষ বছর ধরে। অনেকে বলা হয় হোমিওস্ট্যাসিস, দ্যাট টেন টু আপসেট ইট হোমিওস্ট্যাসিস, মানে বাইরের পরিবেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে কী ছিল, যে তার হোমিওস্ট্যাসিস বা তার যে দেহের কনস্ট্যান্সি সেটাকে পরিবর্তন করার চেষ্টা করছিল, কিন্তু বডি এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য তার মধ্যে ইভলভ করে নিয়েছে যে সে এই পরিবেশের যে প্রভাব সেটাকে দূরীভূত করে দেয়, এবং তার বডির যে টেম্পারেচার বা বডির যে অসমোটিক কনসেন্ট্রেশন সেটা কনস্ট্যান্ট থেকে যায়। বাইরের পরিবেশ তখন তার কোনো ক্ষতি করতে পারে না। লেট আস টেক অ্যান অ্যানোলজি টু ক্লিয়ারিফাই দিস ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই যে কনসেপ্টটা পড়লাম এটাকে ক্লিয়ার করার জন্য একটা আমরা উদাহরণ নিতে পারি। সাপোজ এ পার্সন ইজ অ্যাবল টু পারফর্ম হিজ হার বেস্ট হোয়েন দ্য টেম্পারেচার ইজ 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড উইসেস টু মেনটেন ইট সো। ধরা যাক একটা ব্যক্তি, সে তার যে কর্মদক্ষতা সেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবচেয়ে বেশি, তার থেকে বেশি তাপমাত্রা হলেও সে কাজ করতে খুব একটা সক্ষম হয় না, তার থেকে কম তাপমাত্রা হলেও সে খুব একটা কাজ করতে সক্ষম হয় না, এবং তার জন্যই সে সর্বদা চেষ্টা করে যাতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা সে মেনটেন করতে পারে। ইভেন হোয়েন ইট ইজ স্করচিংলি হট অর ফ্রিজিংলি কোল্ড আউটসাইড, যদিও বাইরের যে পরিবেশটা সেটা যদি খুবই গরমও হয় বা খুবই ঠান্ডাও হয়, তবুও সে চেষ্টা করে যে তার দেহের তাপমাত্রা যাতে 25 ডিগ্রি থাকে, কারণ সে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবচেয়ে বেশি কাজ করতে সক্ষম। তো ইট কুড বি অ্যাচিভড অ্যাট হোম, ইন দ্য কার, হোয়াইল ট্রাভেলিং অ্যান্ড অ্যাট ওয়ার্ক প্লেস বাই ইউজিং অ্যান এয়ার কন্ডিশনার ইন সামার অ্যান্ড হিটার ইন উইন্টার। তো এটা গাড়ির মধ্যে যখন সে চলছে কিংবা যখন সে কাজ করছে সেই সময় হতে পারে কীভাবে, যে গ্রীষ্মকালে সে এয়ার কন্ডিশনার ইউজ করবে, তাহলে এয়ার কন্ডিশনার বা এসি ইউজ করলে কী হবে, যে বাইরের পরিবেশের তাপমাত্রা বেশি হলে এয়ার কন্ডিশনার সেটাকে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড করবে। অ্যান্ড হিটার ইন উইন্টার, মানে শীতকালে সে হিটার ইউজ করবে, যাতে শীতকালে তাপমাত্রা কম আছে হিটারের মাধ্যমে তাপমাত্রাটা বেড়ে যাবে, এবং এবার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসবে, তাহলে সে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি নিজের কাজ করতে পারবে। দেন হিজ আর পারফরমেন্স উড বি অলওয়েজ ম্যাক্সিমাল রিগার্ডলেস অফ দ্য ওয়েদার অ্যারাউন্ড হিম হার। তখন তার যে কর্মদক্ষতা সেটা সর্বোচ্চ হবে, বাইরের পরিবেশ যাই হোক না কেন। যদি বাইরের পরিবেশ বেশি গরম আছে এয়ার কন্ডিশন দিয়ে সেটাকে কমিয়ে দেবে, বাইরের পরিবেশ বেশি ঠান্ডা আছে হিটার দিয়ে সে তাপমাত্রা বাড়িয়ে দেবে, ফলে কি সর্বদা 25 ডিগ্রি কনস্ট্যান্ট রাখার চেষ্টা করবে, তাহলে তাহলে বাইরের পরিবেশ যাই হোক না কেন সে সর্বোচ্চ কাজ করতে পারবে। হেয়ার দ্য পারসনস হোমিওস্ট্যাসিস ইজ অ্যাকমপ্লেসড নট থ্রু ফিজিওলজিক্যাল বাট আর্টিফিশিয়াল মিন। এই প্রক্রিয়ার মাধ্যমে যে মানুষটা আছে তার অভ্যন্তরীণ যে হোমিওস্ট্যাসিস বা অভ্যন্তরীণ যে কনস্ট্যান্ট টেম্পারেচার বা কনস্ট্যান্ট অসমোটিক প্রেসার সেটা কনস্ট্যান্ট আছে বা ধ্রুবক আছে, কিন্তু সেটা ফিজিওলজিক্যাল না, যে সে নিজে থেকে করছে তা না, আর্টিফিশিয়াল বাইরের কোনো বস্তুর মাধ্যমে, যে সে
নিজের দেহের মধ্যে যে অটোমেটিক তাপমাত্রা কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে তা না, সে বাইরের পরিবেশের তাপমাত্রা বাড়াচ্ছে বা কমাচ্ছে, পরিবেশের তাপমাত্রা সে কমাচ্ছে বা বাড়াচ্ছে, তাহলে এটা কি আর্টিফিশিয়াল হচ্ছে। হাউ ডু অদার লিভিং অর্গানিজম কোপ উইথ দিস সিচুয়েশন? তো অন্যান্য অর্গানিজমগুলো কীভাবে এই সিচুয়েশনের সঙ্গে মানাবে? লেট আস লুক অ্যাট ভেরিয়াস পসিবিলিটিস, এবং আমরা তারই এক্সাম্পলগুলো নিচের দিকে পড়ব। তো আশা করি এটা বোঝা গেল যে এটা জিস্ট আকারে ছিল যে আসলে হোমিওস্ট্যাসিস কীভাবে রেসপন্সটা আসবে কেন, যে বাইরের পরিবেশের পরিবর্তনের সাথে সাথে তার মধ্যে তো একটা ঝামেলার সৃষ্টি হবে, তো তার মধ্যে একটা নির্দিষ্ট টেম্পারেচারটাকে সে মেনটেন করতে হবে। তো ওই যে এটাই হোমিওস্ট্যাসিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আর তার জন্য যে কী কী প্রসিডিউর সেটা দেখলাম। এবার ডিটেলসে পড়বো কী কী প্রসিডিউর। তো 3টে প্রসিডিউর আছে, রেগুলেটার্স, কনফার্মার্স আর পার্সেল রেগুলেটর। এই যে এখানে ছবি দেওয়া আছে যে এক্সটার্নাল লেভেলের তাপমাত্রা, ইন্টারনাল লেভেল দেহের তাপমাত্রা বা দেহের অসমোটিক কনসেন্ট্রেশন, তার সাথে সাথে যে এই যে কনফার্মার, রেগুলেটর, পার্সেল রেগুলেটর কীভাবে নিয়ন্ত্রণ করছে, নিচের দিকে পড়ার সাথে সাথে গ্রাফটা ক্লিয়ার করে দেবো। তো প্রথমে আসছে রেগুলেট। Some organisms are able to maintain homeostasis by physiological, sometimes behavioral also means, which ensure constant body temperature, constant osmotic concentration, etc. যে কিছু অর্গানিজম আছে যে তার হোমিওস্ট্যাসিস বা নির্দিষ্ট যে হোমিওস্ট্যাসিসটাকে নিয়ন্ত্রণ করে, কনস্ট্যান্ট যে পরিবেশ, দেহের অভ্যন্তরীণ কনস্ট্যান্ট পরিবেশ সেটাকে নিয়ন্ত্রণ করে ফিজিওলজিক্যাল মাধ্যমে, আর বিহেভিয়ারাল বা আচরণগত দিক দিয়ে, ফিজিওলজিক্যাল বা দেহের মধ্যে কিছু বিশেষ প্রক্রিয়া তার মাধ্যমে, মিনস হুইচ এনজিওর কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, কনস্ট্যান্ট অসমোটিক কনসেন্ট্রেশন, যার ফলে তার বডির টেম্পারেচারটাও কনস্ট্যান্ট হয়ে যায়, অসমোটিক কনসেন্ট্রেশনটাও কনস্ট্যান্ট হয়ে যায়। তো দেহের বডি টেম্পারেচারটাকে বা অসমোটিক কনসেন্ট্রেশনটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কিছু জীব আছে যারা ফিজিওলজিক্যালি এবং বিহেভিয়ারালি বা আচরণগত দিক দিয়ে বা দৈহিক দিক দিয়ে কী করে, তাদের দেহের অভ্যন্তরীণ কনস্ট্যান্ট পরিবেশটাকে নিয়ন্ত্রণ করে রাখে। All birds and mammals and a very few lower vertebrate and invertebrate species are indeed capable of such regulation. থার্মোরেগুলেশন, অসমোরেগুলেশন। তো কারা কারা রেগুলেট করতে পারে? তো সমস্ত বার্ড, পাখি এবং ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী, আর খুব অল্প সংখ্যক লোয়ার ভার্টিব্রেট অ্যান্ড ইনভার্টিব্রেট স্পিসিস, খুব অল্প সংখ্যক নিম্ন শ্রেণীর ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট স্পিসিস, তারা কী করে এই রেগুলেশনটা করতে পারে বা এই রেগুলেট প্রসেসটা দেখা যায়। এবং এই রেগুলেশন প্রসেসটা কী কী? এটা থার্মোরেগুলেশন যেটা টেম্পারেচার, আর অসমোরেগুলেশন যেটা অসমোটিক কনসেন্ট্রেশন। Evolutionary biologists believe that the success of mammals is largely due to their ability to maintain a constant body temperature. যারা বায়োলজিস্ট যারা ইভলিউশন নিয়ে চর্চা করে সে সমস্ত বিজ্ঞানরা বলেছেন যে ম্যামালসের সাকসেস বা তাদের যে সাকসেস পাওয়ার কারণটা হলো যে স্তন্যপায়ী প্রাণীরা পরিবেশে এত টিকে আছে, তাদের কারণ হচ্ছে যে তারা এই যে কনস্ট্যান্ট বডি টেম্পারেচারটাকে মেনটেন করতে পারছে, এই অ্যাবিলিটিটা তাদের মধ্যে আগে এসেছিলো খুবই বেশি। তাদের দেহের অভ্যন্তরীণ তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে রাখার ক্ষমতা খুবই বেশি। অ্যান্ড থ্রাইভ ওয়েদার দে লিভ ইন অ্যান্টার্কটিকা অর ইন সাহারা ডিজার্ট, এবং তারা আন্টার্কটিকার মতো শীতলতম স্থানে থাক বা সাহারা ডিজার্টের মতো উষ্ণ স্থানে থাক, যেখানেই থাক না কেন তারা তাদের অভ্যন্তরীণ যে তাপমাত্রা সেটাকে কনস্ট্যান্ট রাখতে পারে। আর এই বৈশিষ্ট্যের জন্যই কি ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীরা পরিবেশে বেশি টিকে আছে এবং এত উন্নত, সবচেয়ে উন্নত কি ম্যামালস, এই কারণের জন্য। The mechanism used by most mammals to regulate their body temperature are similar to the ones that we humans use. তো আমরা মানুষেরা আমাদের দেহের অভ্যন্তরীণ তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট রাখার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করি, অন্যান্য ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীরাও সেই পদ্ধতি অবলম্বন করে। আমরাও একটা স্তন্যপায়ী প্রাণী, আমাদের দেহের তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমরা যেখানে যাই না কেন আমাদের এই তাপমাত্রাটা এটাই থাকে। তাহলে আমাদের দেহ এমন কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমাদের এই দেহের যে তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেটাকে কনস্ট্যান্ট রাখছে, হোমিওস্ট্যাসিস মেনটেন করছে। উই মেনটেন এ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার অফ 37 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাদের দেহের তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করে রাখি। ইন সামার হোয়েন আউটসাইড টেম্পারেচার ইজ মোর দ্যান আওয়ার বডি টেম্পারেচার উই সুইট প্রফিউসলি, গ্রীষ্মকালে বাইরের তাপমাত্রা যখন আমাদের দেহের তাপমাত্রা থেকে বেশি হয়, হয়তো বাইরের তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড
আমাদের দেহের তাপমাত্রাকে 37°C, তখন আমরা কী করি, ঘেমে যাই। ঘেমে যাওয়ার মাধ্যমে কী হয়, যে আমরা যে ঘামের মাধ্যমে যে বাষ্প নির্গত হয়, সেই বাষ্পের মাধ্যমে যে বাষ্পের জন্য লিন তাপ দরকার হয়, তো সেই লিন তাপটা কী করে, আমাদের দেহ থেকে পরিবেশ থেকে নেয়, আমাদের দেহ থেকে নেয়, এবং দলের দেহটা কি ঠান্ডা থাকে, 37°C কনস্ট্যান্ট থাকে। দ্য রেজাল্টিং ইভাপোরেট কুলিং সিমিলার টু হোয়াট হ্যাপেন্স উইথ এ ডিজার্ট কুলার ইন অপারেশন ব্রিং ডাউন দ্য বডি টেম্পারেচার। তো যেটা বললাম সেটাই, যে রেজাল্টিং ইভাপোরেটিভ কুলিং, যে আমাদের যখন বাষ্প ভবন হয় মানে আমাদের দেহ থেকে, তখন কী হয়, যে লিন তাপ যেটা দরকার হয় সেটা আমাদের দেহ থেকে নিয়ে নেয়, ফলে দেহের তাপমাত্রা কমে যায়। বাইরের তাপমাত্রা 50° হলেও আমাদের দেহের তাপমাত্রা 37 কনস্ট্যান্ট থাকে। কার মতো এটা, সিমিলার টু হোয়াট হ্যাপেন্স উইথ এ ডিজার্ট কুলার ইন অপারেশন, যে মরুভূমি অঞ্চলে যদি একটা কুলার রাখে বা যেটা ঠান্ডা করে, তো সেটা যেভাবে কাজ করে আমাদের দেহটা ঠিক সেই রকমভাবে কাজ করে, ব্রিং ডাউন দ্য বডি টেম্পারেচার, এবার এইভাবে আমাদের দেহের তাপমাত্রাটাকে কমিয়ে দেয়। ইন উইন্টার হোয়েন দ্য টেম্পারেচার ইজ মাচ লোয়ার দ্যান 37°C উই স্টার্ট টু সিভার। আর শীতকালে যখন দেখা যায় বাইরের টেম্পারেচার খুবই কম, 37°C তুলনায় খুবই কম, তখন আমরা কী করি, কাঁপতে থাকি। তার জন্য কি আমরা শীতকালে কেঁপে উঠি, কারণটা কি, এ কাইন্ড অফ এক্সারসাইজ হুইচ প্রডিউস হিট অ্যান্ড রেজেস দ্য বডি টেম্পারেচার। তো যখন আমরা কাঁপি, এটা একটা এক ধরনের এক্সারসাইজ বা এক ধরনের ব্যায়াম টাইপের, তার মাধ্যমে কী হয়, যে আমাদের দেহের মধ্যে যে এটিপি আছে সেটা ভেঙে যায়, এবং এটিপি ভাঙার ফলে কী হয়, সেখান থেকে হিট নির্গত হয়, সেটা হিট প্রডিউস করে এবং আমাদের দেহের যে তাপমাত্রা সেটাকে বাড়িয়ে দেয়, 37°C পর্যন্ত বাড়িয়ে দেয়, কারণ আমাদের দেহের তাপমাত্রা কি কম আছে, তো সেটাকে বাড়বার জন্য আমরা কাঁপতে থাকি। প্ল্যান্টস অন দ্য আদার হ্যান্ড ডু নট হ্যাভ সাচ মেকানিজম টু মেনটেন ইন্টারনাল টেম্পারেচার। তো আমাদের ম্যামালসদের ক্ষেত্রে বা কিছু কিছু লোয়ার ভার্টিব্রেটস, তারপর বার্ডসের ক্ষেত্রে তো আছে এটা, কিন্তু যারা উদ্ভিদ তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো মেকানিজম নেই। তারা তাদের অভ্যন্তরীণ যে টেম্পারেচার সেটা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের কোনো কনস্ট্যান্ট টেম্পারেচার নেই আমাদের মতো 37°। হয়তো শীতকালে তাদের একটা প্ল্যান্টের টেম্পারেচার 20° নেমে গেল, গ্রীষ্মকালে 50° হয়ে গেল। তো এটা হচ্ছে রেগুলেট প্রসেস। তো কি সেটা দেখলাম, আশা করি বুঝতেও পেরেছো। গ্রাফটা একবার দেখিয়ে দিই, যে এই যে লাল রঙের যে দাগটা আছে সেটা হচ্ছে রেগুলেট কি কনস্ট্যান্ট, যে এক্সটার্নাল লেভেল বা পরিবেশ যাই হোক না কেন, আর ইন্টারনাল লেভেল যেটা হচ্ছে দেহের যে পরিবেশ, দেহের তাপমাত্রা কনসেন্ট্রেশন এটা। তো এক্সটার্নাল লেভেল যতই বাড়ুক বা কমুক, যাই হোক না কেন, ইন্টারনাল লেভেল যেটা আছে সেটা কনস্ট্যান্ট আছে, কিন্তু ইন্টারনাল লেভেলটা কনস্ট্যান্ট আছে। গ্রাফটা অবশ্যই বুঝতে পারছো, তোমরা তো ক্লাস 11-এ পড়েছো গ্রাফ কীভাবে করতে হয়। তো এক্সটার্নাল লেভেল এদিকে বাড়ছে, কিন্তু ইন্টারনাল লেভেল সেটা এটাতেই কনস্ট্যান্ট আছে। এটা হচ্ছে রেগুলেটর, রেগুলেট করছে, নিয়ন্ত্রণ মেনটেন করে রাখছে। তো রেগুলেট তো হলো, এবার আসছে কনফর্মার বা কনফর্ম যেটাকে বলে। অ্যান ওভারওয়েলিং মেজরিটি 99% of animals and nearly all plants cannot maintain a constant internal environment. কনফর্মের সংখ্যাটাই বেশি, কনফর্মার বা মেনটেন করতে পারে না এমন জীবের সংখ্যাই বেশি। 99% অ্যানিম্যাল, যত পৃথিবীতে জীব আছে তার 99% প্রাণী, নিয়ারলি অল প্ল্যান্টস এবং সমস্ত উদ্ভিদ ক্যান নট মেনটেন এ কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট, তারা তাদের যে অভ্যন্তরীণ যে পরিবেশ সেটাকে মেনটেন করতে পারে না। দেয়ার বডি টেম্পারেচার চেঞ্জেস উইথ দ্য অ্যাম্বাইন্ট টেম্পারেচার, বাইরের পরিবেশের টেম্পারেচারের সাথে সাথে তাদের দেহের টেম্পারেচার চেঞ্জ হয়। যে বাইরের পরিবেশের টেম্পারেচার হয়তো 20°, তো তাদের দেহের টেম্পারেচারও 20° হয়ে যাবে। একটা মাছ জলে আছে, জলের টেম্পারেচার হয়তো 10° হয়ে গেল, তো মাছের টেম্পারেচারও 10° হয়ে যাবে। হয়তো জলের টেম্পারেচার বেড়ে 40° হয়ে গেল, তো মাছের টেম্পারেচারও 40° হয়ে যাবে, আমাদের মতো কনস্ট্যান্ট থাকবে না। In aquatic animals, the osmotic concentration of the body fluids changes with that of the ambient water osmotic concentration. তো টেম্পারেচারের পাশাপাশি যে অসমোটিক কনসেন্ট্রেশন আছে সেটাও চেঞ্জেস হবে। যে একটা মাছ হয়তো সমুদ্রে আছে তো বা জলে আছে, তো সেই জলের অসমোটিক কনসেন্ট্রেশন বা অভিস্রবণ যে চাপ বা অভিস্রবণ যে ঘনত্ব সেটা বৃদ্ধি পেল, তাহলে মাছেরও বৃদ্ধি পাবে। যদি অভিস্রবণ ঘনত্ব জলের কমে তো মাছেরও কমে যাবে। তো যারা জলে বসবাস করে তাদের অসমোটিক কনসেন্ট্রেশন যেটা আছে বডি ফ্লুইডের বা দেহ তরলের, সেটা চেঞ্জ হয় বা পরিবর্তন হয় উইথ দ্যাট দ্য অ্যাম্বাইন্ট ওয়াটার অসমোটিক কনসেন্ট্রেশন, তাদের যেই জলে আছে সেই জলের অসমোটিক কনসেন্ট্রেশনের সাথে।
দিজ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর সিম্পলি কনফর্মার্স, এবং এই সমস্ত অ্যানিম্যাল ও প্ল্যান্টদেরকে বলা হয় কনফর্মার্স, যারা নিজেদের ইন্টারনাল বডি টেম্পারেচার বা কনসেন্ট্রেশনটাকে মেনটেন করতে পারে না, পরিবেশের সাথে সাথে পরিবর্তিত হয়, তারা হলো কনফর্মার্স। কনসিডারিং দ্য বেনিফিটস অফ এ কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট টু দ্য অর্গানিজম, উই মাস্ট আস্ক হোয়াই দিস কনফর্মার হ্যাভ নট ইভলভড টু বিকাম রেগুলেটর্স। তো এই কনফর্মার বা কনস্ট্যান্ট এনভায়রনমেন্টটা আমরা জানি যে কতটা ইম্পর্টেন্ট একটা জীবের জন্য, তার অভ্যন্তরীণ টেম্পারেচারটাকে মেনটেন করে রাখা কতটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এরাও তো লক্ষ লক্ষ বছর থেকে ধরে আছে, তো এরা নিজেদের মধ্যে এমন কোনো ইভলিউশনের মাধ্যমে এমন কোনো বৈশিষ্ট্য কেন নিয়ে আসেনি যে তারা রেগুলেটর হয়ে যেতে পারতো? তো এটা বলা আছে যে একটা ইন্টারনাল এনভায়রনমেন্টকে কনস্ট্যান্ট রাখা কতটা বেনিফিট একটা জীবের জন্য। তাহলে আমাদের তো মনে একটা কোশ্চেন আসতে পারে যে এটা এমন কোনো বৈশিষ্ট্য কেন ইভলভ করেনি যাতে তারা রেগুলেটর হয়ে যেতে পারে। রিকল দ্য হিউম্যান অ্যানালজি উই ইউজড অ্যাবভ, মানে উপরে যে একটা উদাহরণ দেওয়া হয়েছিল, তো সেটাকে যদি আমরা মনে করি তাহলে আমাদের এই অ্যান্সারটা পেয়ে যাব। মাচ অ্যাজ দে লাইক, হাউ মেনি পিপল ক্যান রিয়েলি অ্যাফোর্ড অ্যান এয়ার কন্ডিশনার। তো আমরা দেখেছিলাম যে পরিবেশটাকে চেঞ্জ করার জন্য গ্রীষ্মকালে এয়ার কন্ডিশনার, শীতকালে হিটার লাগতো। তো ওই অ্যাপ্রোচটাকে যদি দেখি, মানে ওই জিনিসটাকে যদি দেখি, তাহলে কি যে একটা কতটা মানুষ একটা এয়ার কন্ডিশনটাকে অ্যাফোর্ড করতে পারে। মানে পৃথিবীতে তো মানুষ অতটা বড় লোক না, বা অতটা টাকা পয়সা নেই, তাহলে কতটা মানুষ এয়ার কন্ডিশন কিনতে পারবে বা কতটা মানুষ হিটার কিনতে পারবে? Many simply sweat it out and resign themselves to suboptimal performance in hot summer months. তো এই বিষয়টা হচ্ছে যে এর জন্য অনেকে সুইট ইট আউট অ্যান্ড রিজাইন দেমসেলফ টু সাব অপটিমাল পারফরমেন্স ইন হট সামার মান্থ। তার জন্য কী করে যে গ্রীষ্মকালে তারা অনেকেই কি ঘামে এবং তাদের যে কর্মদক্ষতা সেটাকে করার জন্য কী করে থাকে যে সাব অপটিমাল পারফরমেন্স করে দেয়, একটু কম কাজ করে। থার্মোরেগুলেশন ইজ এনার্জেটিক্যালি এক্সপেন্সিভ ফর মেনি অর্গানিজম, আর এটা হচ্ছে মেন কারণ যে থার্মোরেগুলেশন যেটা আছে সেটা এনার্জেটিক্যালি এক্সপেন্সিভ ফর মেনি অর্গানিজম, অনেক জীবের জন্য এটা অত্যন্ত ব্যয়বহুল। যে থার্মোরেগুলেশন বা কনস্ট্যান্ট টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য অনেক এনার্জি লাগে, অনেক এটিপি লাগে, আর যারা লোয়ার অর্গানিজম বা বেশিরভাগ প্রাণী তাদের তো এটিপি খুব একটা নেই, তো তার জন্য কি তারা এটাকে মেনটেন করতে পারে না। কিন্তু আমরা উন্নত প্রাণী, আমাদের এটিপি মোটামুটি ভালোই তৈরি হয়, তো তার জন্য আমরা এটাকে মেনটেন করি। তাহলে কি এনার্জেটিক্যালি এক্সপেন্সিভ, এটাই হচ্ছে মেন কারণ। দিস ইজ পার্টিকুলারলি ট্রু ফর স্মল অ্যানিমালস লাইক শ্রিউজ অ্যান্ড হামিং বার্ডস, এবং এটা পার্টিকুলারলি শ্রিউজ এবং হামিং বার্ডস যেটা আছে তার জন্য এটা খুব সহজে, মানে এক্সাম্পল হিসেবে বলতে চাইছি এখানে, যে খুব সহজে এটা বোঝা যায়। হিট লস অর হিট গেইন ইজ এ ফাংশন অফ সারফেস এরিয়া, since small animals have a larger surface area relative to their volume, they tend to lose body heat very fast when it is cold outside. তো একটা জীব কতটা হিট লস করবে বা কতটা হিট বা তাপমাত্রা গেইন করবে সেটা তার সারফেস এরিয়া বা যে দেহের যে ক্ষেত্রফল তার উপর নির্ভর করে। যারা ছোট প্রাণী হয় তাদের যে ক্ষেত্রফল, দেহের ক্ষেত্রফল, সেটা তাদের ভলিউম বা আয়তনের তুলনায় কী হয়, বেশি হয়। তাদের লার্জার সারফেস এরিয়া রিলেটিভ টু দেয়ার ভলিউম, তাদের ভলিউম বা আয়তনের তুলনায় তাদের যে দেহের ক্ষেত্রফল সেটা বেশি হয়। এবং এই কারণে কি দে টেন টু লস বডি হিট ভেরি ফাস্ট হোয়েন ইট ইজ কোল্ড আউটসাইড। তাই বাইরের তাপমাত্রা যখন কম থাকে তো তারা বেশি পরিমাণে হিটকে রিলিজ করতে পারে বা ত্যাগ করতে পারে। কারণ কতটা হিট রিলিজ করবে, কতটা হিট গ্রহণ করবে সেটা নির্ভর করে দেহের ক্ষেত্রফলের ওপর। আর যা ছোটো প্রাণী তাদের দেহের ক্ষেত্রফলটা তাদের আয়তনের তুলনায় বেশি হয়, তাই যখন বাইরের পরিবেশ ঠান্ডা থাকে তখন তারা বেশি পরিমাণে তাদের দেহের তাপমাত্রাটাকে বাইরে বের করে দেয়, এটাই লেখা আছে। দেন দে হ্যাভ টু এক্সপেন্ড মাচ এনার্জি টু জেনারেট বডি হিট থ্রু মেটাবলিজম। তো যেহেতু বেশি হিট সে রিলিজ করে দিচ্ছে পরবর্তীকালে, তো আর বেশি হিট রিলিজ করলে বেশি, তো সেই পরিমাণ হিটটাকে তার আবার পুনরায় দেহের মধ্যে উৎপন্ন করার জন্য প্রচুর পরিমাণে শক্তি দরকার হবে। যে একটা ছোটো প্রাণীতে সে তার সার্ফেস এরিয়া বেশি হওয়ার জন্য সেই হিটটাকে রিলিজ করে দিল, তো এবার যখন সেই হিটটা আবার দেহের দরকার হবে, কনস্ট্যান্ট রাখতে গেলে তো দরকার হবে, দেহের অন্যান্য কাজকে সম্পূর্ণ করার জন্য দরকার হবে, তখন কি তখন সেই পরিমাণ হিটটাকে উৎপন্ন করার জন্য কি হয় যে তার প্রচুর পরিমাণে এনার্জি লাগে।
প্রচুর পরিমাণে তাকে শক্তি জেনারেট করতে হয়, তৈরি করতে হয় বডি মেটাবলিজমের মাধ্যমে, পরিপাক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। দিস ইজ দ্য মেন রিজন হোয়াই ভেরি স্মল অ্যানিমালস আর রেয়ারলি ফাউন্ড ইন পোলার রিজিয়ানস। এবং এই কারণের জন্যই ছোট প্রাণীদেরকে পোলার রিজিয়ানে বা যে মেরু অঞ্চল আছে সেখানে পাওয়া যায় না। কারণটা কি, যে মেরু অঞ্চল যদি এদেরকে পাওয়া যায় তো এদের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য এরা বেশি পরিমাণে হিট রিলিজ করে দেবে, তখন সেই পরিমাণে হিটটাকে আবার পুনরায় তাদের দেহে উৎপন্ন করার জন্য প্রচুর শক্তি দরকার হবে, মেটাবলিজম দরকার হবে, যেটা তারা অ্যাফোর্ড করতে পারবে না। তো তার জন্যই তাদেরকে পোলার রিজিয়নে বা মেরু অঞ্চলে পাওয়া যায় না। ডিউরিং দ্য কোর্স অফ ইভলিউশন, যে ইভলিউশনের সাথে সাথে দ্য কস্ট অ্যান্ড বেনিফিট অফ মেনটেনিং এ কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট আর টেকেন ইন্টু কনসিডারেশন। তো ইভলিউশনের সাথে সাথে এটাকেও দেখা হয়েছে যে একটা কনস্ট্যান্ট বা একটা নির্দিষ্ট তাপমাত্রা বা হোমিওস্ট্যাসিসটা মেনটেন করা দরকার, কিন্তু তার কস্ট বা তার কতটা খরচ, তার বেনিফিট, তার কতটা উপকার, এগুলোকেও বিবেচনা করা হয়েছে। যে শুধুমাত্র বেনিফিট দেখলেও হবে না, তার খরচাটাও দেখতে হবে, কস্টটাও দেখতে হবে। যে একটা ছোটো প্রাণীর সে মেনটেন করবে, কিন্তু মেনটেন করলে তার কিছুটা হলেও উপকার হবে, কিন্তু এই উপকার করতে গিয়ে তার ক্ষতিটা বেশি হয়ে যাবে। তার এতটা এনার্জি লাগবে যে সে এনার্জি সাপ্লাই করতে পারবে না, ফলে জীবটি মারাও যাবে। তাহলে দুটোই এটাকে কনসিডার করা হয়েছে, এবং এর জন্যই বেশিরভাগ প্রাণী হচ্ছে কনফর্মার। Some species have evolved. Some species have evolved the ability to regulate, but only over a limited range of environmental condition beyond which they simply conform. কিছু স্পেসিস আছে যে তারা রেগুলেট করতে পারে, কিন্তু সেই রেগুলেটটা কি একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। যে হয়তো তার তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরে তার দেহের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তখনও সে এটাকে মেনটেন করছে। যখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড আছে তখনও সে এটাকে মেনটেন করছে। কিন্তু বাইরের তাপমাত্রা যখন দেখা গেলো যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, তখন সেই জীবগুলি আর 20 ডিগ্রি মেনটেন করতে পারছে না, তখন সেও 40 ডিগ্রি হয়ে গেল। কিংবা বাইরের তাপমাত্রা দেখা গেলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, তখন সে আর মেনটেন করতে পারছে না, তখন সেই জীবটিও 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তাহলে 10 থেকে 30 এইটা পর্যন্ত সে মেনটেন করতে পারছে, কিন্তু তার 0 থেকে 40 ডিগ্রি সেটা মেনটেন করতে পারছে না। তাই এই সমস্ত জীবগুলো কি পার্সেল রেগুলেটর। এবং সেই 30 ডিগ্রি পরবর্তীকালে কি তারা কনফর্মার হয়ে গেল, তখন তারা আর দেহের 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মেনটেন করতে পারছে না, তাদের দেহের তাপমাত্রা 40 ডিগ্রি বা 0 ডিগ্রি হয়ে গেল। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের এই রেঞ্জের বাইরে তারা কনফর্মার, আর এই রেঞ্জের মধ্যে তারা রেগুলেটর। তাই এই সমস্ত জীবকে বলা হয় পার্সেল রেগুলেটর। তো পার্সেল রেগুলেটর, তো এই যে ছবি দেওয়া আছে, ছবিটা একবার দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে। এই যে এক্সটার্নাল লেভেল বাইরের পরিবেশ, ইন্টারনাল লেভেল দেহের পরিবেশ, দেহের সেটা টেম্পারেচার হতে পারে, অসমোটিক কনসেন্ট্রেশন হতে পারে। তো যারা কনফর্মার, এই কনফর্মার আছে এটা, যে বাইরের বাইরের টেম্পারেচার হয়তো এরকম হলো, তো তাদের ইন্টারনাল টেম্পারেচার এটা হয়তো বাইরের যে পরিবেশ সেটা একটু বাড়লো, বেশি গরম হলো বা বেশি কনসেন্ট্রেশন হলো, তাদের ইন্টারনাল টেম্পারেচারও বেড়ে গেল। এটা আরও বাড়লো, ইন্টারনাল টেম্পারেচার পরিবর্তন হলো, এক্সটার্নাল লেভেল পরিবর্তন হলো, ইন্টারনাল লেভেলও পরিবর্তন হলো। তাহলে ইন্টারনাল লেভেলটা একবার এখানে থাকছে, একবার এখানে থাকছে, একবার এখানে থাকছে, একবার এখানে থাকছে, সেটা বাইরের পরিবেশের উপর নির্ভর করছে। যখন বাইরের পরিবেশ এমন ছিল তখন ইন্টারনাল পরিবেশ এরকম, যখন বাইরের পরিবেশ এই লেভেলে ছিল তখন ইন্টারনাল পরিবেশ এই লেভেলে। তো এইভাবে পরিবর্তন হচ্ছে, তাই এরা হচ্ছে কনফর্মার। আর পার্সেল রেগুলেটরের ছবিও দেওয়া আছে এখানে। এই যে পার্সেল রেগুলেটর, যে এই লেভেল পর্যন্ত, এক্সটার্নাল লেভেলটা যখন এই লেভেল পর্যন্ত, তখন তারা কি রেগুলেটর, যে তারা কনফর্মার। যে যখন বাড়ছে তখন বাইরে পরিবেশ চেঞ্জ হচ্ছে, আবার বাইরে পরিবেশ চেঞ্জ হচ্ছে, তাদের দেহের পরিবেশ চেঞ্জ হচ্ছে, তো এতদূর পর্যন্ত সে কি কনফর্মার। কিন্তু তারপরে রেগুলেটর কনস্ট্যান্ট হয়ে গেল, তারপরে বাইরে পরিবেশ যতই চেঞ্জ হোক না কেন তার ইন্টারনাল পরিবেশ একই আছে, তার জন্য এরা পার্সিয়াল রেগুলেটর। তো এখানে দেওয়া আছে, ইফ দ্য স্ট্রেসফুল এক্সটার্নাল কন্ডিশন আর লোকালাইজড or remain only for a short duration, the organism have two other alternatives for survival.
তো এটা লং টার্মের জন্য দুটো দেখলাম, রেগুলেটর আর কনফার্মার। তো এখানে আরও দুটো জিনিস আছে, তো সেই দুটো কি, যে ইফ দ্য স্ট্রেসফুল এক্সটার্নাল কন্ডিশন, বাইরের পরিবেশটা আর লোকালাইজড, যে একটা নির্দিষ্ট লোকালি সীমাবদ্ধ, আর রিমেন অনলি ফর এ শর্ট ডিউরেশন, বা একটা নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ, খুব অল্প সময়ের জন্য সীমাবদ্ধ, কোনো একটা নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ বা খুব অল্প সময়ের জন্য সীমাবদ্ধ, দ্য অর্গানিজম হ্যাজ টু আদার অল্টারনেটিভস ফর সার্ভাইভাল। তো সেই জীবগুলোকে টিকে থাকার জন্য আরও দুটো পদ্ধতি আছে। তো রেগুলেটর আর কনফার্মার হচ্ছে লং টার্মের জন্য, অনেক দীর্ঘ সময়ের জন্য এবং পুরো পরিবেশের জন্য। আর আরও দুটো যেটা আছে, এবং যেখানে দেবো সাসপেন্ড আর মাইগ্রেট, এই দুটো হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার জন্য এবং একটা খুব অল্প সময়ের জন্য। তো প্রথমে আসছে মাইগ্রেট। The organism can move away temporarily from the stressful habitat to a more hospitable area and return when stressful period is over. যে কিছু জীব আছে, যে হয়তো এখানে যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা বলে দিতে তাহলেই বোঝা যাবে। যে সাইবেরিয়া একটা অঞ্চল আছে, যে সাইবেরিয়া অঞ্চলে তাপমাত্রা প্রচুর কম। তো উত্তর এরিয়াতে, নর্থ রিজনে এটা একটা এলাকা, তো সেই এলাকাতে তাপমাত্রা অত্যন্ত কম, শীতকালে তাপমাত্রা আরও কমে যায়। তখন কি হয়, যে ওখান থেকে কি হয়, কিছু পাখি আছে, সেই পাখিটা কি, সেই শীতের হাত থেকে বাঁচার জন্য তারা ভারতের মধ্যে কেরালা আছে, এই রাজস্থান আছে, সেই রাজস্থানের ভরতপুর নামে একটা এলাকা আছে, যেখানে কিউলাটু ন্যাশনাল পার্ক আছে, সেখানে চলে আসে যাতে তারা টিকে থাকতে পারে, শীত থেকে বাঁচতে পারে। এবার যখন সেই শীতকাল শেষ হয়ে আবার গ্রীষ্মকাল চলে এলো, তখন এই রাজস্থানের ভরতপুরে যে কিউলাটু ন্যাশনাল পার্ক ছিল, সেখান থেকে সেই পাখিগুলো আবার রিটার্ন করে সাইবেরিয়াতে চলে যায়। তো এই যে প্রক্রিয়া, সেটা হলো মাইগ্রেট। এবং এই যে প্রক্রিয়া মাইগ্রেট হচ্ছে, যে এক্সট্রিমলি স্ট্রেসফুল হ্যাবিটেট থেকে, যে কিছু চাপযুক্ত পরিবেশ থেকে একটা হসপিটেবল এরিয়া বা একটা নাতিশীতোষ্ণ পরিবেশে আসে, আবার রিটার্ন করে হোয়েন স্ট্রেসফুল পিরিয়ড ইজ ওভার, যখন আবার সেই স্ট্রেসফুল কন্ডিশনটা দূর হয়ে যায়, তখন সে আবার ফিরে যায়। ইন হিউম্যান অ্যানালজি, দিস স্ট্র্যাটেজি ইজ লাইক এ পার্সন মুভিং ফ্রম দিল্লি টু সিমলা ফর দ্য ডিউরেশন অফ সামার। যে এটা মানুষের সাথে যদি তুলনা করি, তো আমরা যেমন কি গ্রীষ্মকালে দিল্লিতে তাপমাত্রা প্রচুর বেড়ে যায়, তো সেই দিল্লির তাপমাত্রা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য বা একটু আরাম বা স্বস্তি পাওয়ার জন্য কী করি, সিমলাতে যাই, যেখানে তাপমাত্রা একটু কম থাকে। তো এই প্রক্রিয়াটি হয়ে থাকে প্রাণীদের ক্ষেত্রে। মেনি অ্যানিম্যালস, পার্টিকুলারলি বার্ডস, ডিউরিং উইন্টার আন্ডারটেক লং ডিস্টেন্স মাইগ্রেশন টু মোর হসপিটেবল এরিয়াস। অনেক প্রাণী, বিশেষ করে পাখিগুলো এগুলো বেশি করে থাকে মাইগ্রেটটা। ডিউরিং উইন্টার, শীতকালে, আন্ডারটেক লং ডিস্ট্যান্স মাইগ্রেশন টু মোর হসপিটেবল এরিয়া, লম্বা ডিস্টেন্স, প্রচুর ডিস্টেন্সের একটা মাইগ্রেশন তারা করে থাকে হসপিটেবল এরিয়া বা ভালো নাতিশীতোষ্ণ পরিবেশে বা উপযুক্ত পরিবেশে যাওয়ার জন্য। এভরি উইন্টার, প্রত্যেক শীতকালে, দ্য ফেমাস কিউলাডো ন্যাশনাল পার্ক, ভরতপুর ইন রাজস্থানের ভরতপুরে যে কিউলাডো ন্যাশনাল পার্ক আছে, এই যে এখানে দেখিয়েছিলাম, এটা হোস্ট থাউজেন্ড অফ মাইগ্রেটরি বার্ড, হাজার হাজার মাইগ্রেটরি বার্ড এখানে আসে, কামিং ফ্রম সাইবেরিয়া থেকে, অ্যান্ড ওয়াদার এক্সট্রিমলি কোল্ড নর্থার্ন রিজিয়ান, এবং অন্যান্য নর্থার্ন রিজিয়ান, যেটা নর্থ পোলে আছে, সে সমস্ত এরিয়া থেকে এই রাজস্থানের যে ভরতপুর আছে কিউলাডো ন্যাশনাল পার্ক, সেখানে মাইগ্রেটরি বার্ডরা আসে শীতের হাত থেকে বাঁচার জন্য। মানুষের ক্ষেত্রে আমরা যখন গ্রীষ্মকালে দিল্লি থেকে সিমলা যাই বা দার্জিলিং যাই, ঠিক একই রকমভাবে এটাও হয়ে থাকে। এবং এটা কাদের ক্ষেত্রে দেখা যায় বেশি, সেটা দেখা যায় পাখিদের ক্ষেত্রে। তো এবার লাস্ট যেটা আছে, সেটা হলো সাসপেন্ড। In bacteria, fungi and lower plants, various kind of thick-walled spore are formed, which help them to survive unfavorable condition. ব্যাকটেরিয়া, ফানজাই, ছত্রাক এবং লোয়ার প্ল্যান্ট, কিছু নিম্ন শ্রেণীর প্রাণী উদ্ভিদ আছে, তাদের ক্ষেত্রে কী হয়, ভ্যারিয়াস কাইন্ডস অফ থিক ওয়াল্ড স্পোর আর ফর্ম, তাদের মধ্যে এই স্পোর তৈরি হয় বিভিন্ন রকমের, যার ওয়ালটা কী হয়, থিক হয় বা মোটা হয়, তার ওয়ালটা মোটা হয়, হুইচ হেল্প দেম টু সার্ভাইভ আনফেভারেবল কন্ডিশন, যেটা তাদেরকে আনফেভারেবল কন্ডিশন বা অনুপযুক্ত পরিবেশে
সারভাইভ করতে বা বেঁচে থাকতে সাহায্য করে। দিস জার্মিনেট অন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল এনভায়রনমেন্ট। আবার যখন উপযুক্ত পরিবেশ চলে আসে তো এরা আবার জার্মিনেট করে এবং জার্মিনেট করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। In higher plants, seeds and some other vegetative reproductive structure serve as means to tide over period of stress besides helping in dispersal. তো যারা উচ্চ শ্রেণীর প্রাণী তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে বীজ থাকে, সিড থাকে। তো সিড কিংবা অন্যান্য কিছু ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার সেটাই এই কাজটা করে থাকে, যে এক্সট্রিম পরিবেশ বা হার্মফুল পরিবেশটাকে টিকে রাখার জন্য বা টাইড ওভার করার জন্য বা সার্ভাইভ করার জন্য তারা সিডের মধ্যে বা অন্যান্য ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে নিজেকে টিকে রাখে। আর তার পাশাপাশি ডিসপার্সাল করে, দে জার্মিনেট টু ফ্রম নিউ প্ল্যান্টস আন্ডার ফেভারেবল কন্ডিশন, ময়েশ্চার অ্যান্ড টেম্পারেচার কন্ডিশন। বা যখন উপযুক্ত আর্দ্রতা আসে বা টেম্পারেচার বা তাপমাত্রা আসে সেই পরিবেশে সে সেটাকে ডিসপার্সাল করে, জার্মিনেট করে এবং সেখান থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হয়। তাহলে একটা উদ্ভিদ তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখছে একটা বীজের মধ্যে বা অন্যান্য ভেজিটেটিভ স্ট্রাকচারের মধ্যে, এবং যখন স্ট্রেসফুল কন্ডিশন থেকে বাঁচার জন্য, আবার স্ট্রেসফুল কন্ডিশন চলে গেলে তো সেটা আবার জার্মিনেট করে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। আর ব্যাকটেরিয়া, ফানজাই আর যারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যে স্পোর তৈরি হচ্ছে, একটা তাদের মধ্যে একটা ওয়াল থাকে বা আবরণ থাকে, মোটা ওয়াল থাকে। তাদের যে বিভিন্ন রকমের যে অনুপযুক্ত পরিবেশ আছে, হয়তো খুবই তাপমাত্রা, খুবই প্রেশার, এমন সেখানে টিকে থাকছে। সেই তাপমাত্রা বা প্রেশার বা সেই কন্ডিশনটা যখন উইথড্র হয়ে যাচ্ছে বা উঠে চলে যাচ্ছে তখন সে আবার জার্মিনেট করছে আর পূর্বের অবস্থায় ফিরে আসছে। দে ডু সো বাই রিডিউসিং দেয়ার মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যান্ড গোয়িং ইনটু এ স্টেট অফ ডরমেন্সি। তো এই যে এরা যখন এই অবস্থায় থাকে, যে সিড আকারে কিংবা এই যে স্পোর আকারে, তো তখন কি করে, এটা রিডিউসিং দেয়ার মেটাবলিক অ্যাক্টিভিটি, তাদের যে মেটাবলিক অ্যাক্টিভিটি বা বিক্রিয়া, একটা দেহের মধ্যে যে সমস্ত বিক্রিয়া ঘটে সেগুলো কমে যায়, অ্যান্ড গোয়িং ইনটু এ স্টেট অফ ডরমেন্সি। এবং এই যে সিড আকারে বা স্পোর আকারে থাকছে, এই স্টেটটাকে বলা হয় ডরমেন্সি স্টেট বা সুপ্ত দশা যেটাকে বলে। তো এটা দেখলাম ব্যাকটেরিয়া, ফানজাই, লোয়ার প্ল্যান্টস আর হায়ার প্ল্যান্টসের মধ্যে। এবার দেখি অ্যানিম্যালসের মধ্যে। ইন অ্যানিম্যালস, প্রাণীদের ক্ষেত্রে দ্য অর্গানিজম ইফ আনএবল টু মাইগ্রেট, যদি দেখা যায় যে প্রাণীটা মাইগ্রেট করতে পারছে না, এর আগে যে মাইগ্রেশন দেখলাম, যদি সেটা করতে না পারে, মাইট অ্যাভয়েড দ্য স্ট্রেস বাই এসকেপিং ইন টাইম, তখন সে কী করবে, যে সেই স্ট্রেস থেকে বা সেই অনুপযুক্ত পরিবেশ থেকে বাঁচার জন্য সে সময়ের ব্যবহার করবে, সেই সময় থেকে বা সেই সিজন থেকে দূরে যাবে। কি করবে, সে এখানে এক্সাম্পল দেওয়া আছে। দ্য ফ্যামিলিয়ার কেস অফ বিয়ার্স গোয়িং ইনটু হাইবারনেশন ডিউরিং উইন্টার ইজ অ্যান এক্সাম্পল অফ এসকেপ ইন টাইম। তো এসকেপ ইন টাইম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে একটু তারা অন্যরকমভাবে বলেছে। তো সেটা একটা এক্সাম্পল দিয়েছে যে হাইবারনেশন, এসকেপ আর ইন টাইমের দুটো এক্সাম্পল হচ্ছে, একটা হাইবারনেশন, একটা হচ্ছে অ্যাস্টিভেশন। তো শীতকালে কী হয়, শীতকালে তাপমাত্রা খুব কম থাকে। তো শীতকালে সে কম তাপমাত্রায় নিজেকে টিকিয়ে রাখার জন্য কী করে, বিয়ার যেটা আছে, ভাল্লুক যেটা আছে, সেটা কোনো একটা গুহা করে তার মধ্যে ঢুকে যায় যাতে সেই কম তাপমাত্রাতে সে বেঁচে থাকতে পারে। তো হাইবারনেশন করে, এটা হচ্ছে এসকেপ ইন টাইম। তাহলে বাইরের পরিবেশটা কি শীত, কিন্তু ভেতরের পরিবেশটা, বিয়ার যেখানে গুহার মধ্যে লুকিয়ে আছে বা গর্তের মধ্যে লুকিয়ে আছে সেটা গরম। তাহলে বাইরের পরিবেশ শীতকাল হলেও সে নিজে আর্টিফিশিয়ালি গ্রীষ্মকাল তৈরি করে ফেলেছে তার পরিবেশে। তাহলে কি সে সময়কে এসকেপ করছে, সময় থেকে পালিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এসকেপ ইন টাইম। তো একটা যে এক্সাম্পল হচ্ছে হাইবারনেশন, শীতকালে দেখা যায়। এক্সাম্পল হচ্ছে বিয়ার বা ভাল্লুক। Some snails and fish go into aestivation to avoid summer-related problem, heat and desiccation. তো যেমন শীতকালে হাইবারনেশন হয়, ঠিক একই রকমভাবে গ্রীষ্মকালে হয় অ্যাস্টিভেশন, যে গ্রীষ্মকালে বাইরের তাপমাত্রা খুব বেশি, বা শীতকালে একটা ডেসিকেশন বা একটা অস্বস্তি ভাব হয়। তো সেই অস্বস্তি ভাব থেকে বা বৃহৎ অনেক তাপমাত্রা থেকে বাঁচার জন্য কি করে, যে কিছু স্নেলস থাকে আর মাছ আছে, তো সেই মাছ এবং শামুক, স্নেলস বা শামুক, তারা কী করে, অ্যাস্টিভেশন করে, যে তারাও নিজেকে লুকিয়ে রাখে সেই সামার থেকে বাঁচার জন্য, সেই ডেসিকেশন থেকে বাঁচার জন্য।
তো অ্যাস্টিভেশনে করে এমন এক্সাম্পল কি স্নেলস আর ফিশ, যেটা কোথায় হয় গ্রীষ্মকালে হয়। আর হাইবারনেশন করে কে বিয়ার্স, কোথায় হয় শীতকালে হয়। কী করে এর জন্য? এসকেপ ইন টাইম, সময় থেকে পালাবার জন্য, সময় থেকে বাঁচার জন্য। আন্ডার আনফেভারেবল কন্ডিশন, অনুপযোগী পরিবেশে মেনি জু প্ল্যাংটন স্পেসিস ইন লেকস অ্যান্ড পন্ডস, যে হ্রদ এবং পুকুরে অনেক জু প্ল্যাংটন আছে, আর নোন টু এন্টার ডায়াপিউজ, তারা ডায়াপিউজ নামক একটা দশাতে চলে যায়, এ স্টেজ অফ সাসপেন্ডেড ডেভেলপমেন্ট। তো ডায়াপিউজটা কি? যে সাসপেন্ডেড ডেভেলপমেন্ট, যে তাদের ডেভেলপমেন্টটা ধীর হয়ে যাবে, স্থির হয়ে যাবে। যে হারে তারা গ্রো করছিল, যে হারে তাদের মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছিল, সেই হারটা, সেই স্পিডটা কমে যাবে। এটা হচ্ছে কি সাসপেন্ডেড ডেভেলপমেন্ট, এটা কি বলে ডায়াপিউজ। তো সেই ডায়াপিউজটা দেখায় কে? কিছু জু প্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন, জু প্ল্যাংটন পড়েছিলাম। তো তার মধ্যে জু প্ল্যাংটন যেগুলো আছে তারা কোথায় কোথায় পাওয়া যায়? এরা লেকস এবং পন্ড, হ্রদ এবং পুকুরে। তো আনফেভারেবল কন্ডিশন বা অনুপযোগী পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কিছু জু প্ল্যাংটন আছে হ্রদে এবং পুকুরে, যারা যারা ডায়াপিউস নামক একটা দশাতে যায়। ডায়াপিউস দশাটা কি? যে একটা সাসপেন্ডেড ডেভেলপমেন্ট স্টেজ, যে এমন একটা অবস্থা যেখানে তাদের যে ডেভেলপমেন্টে, তাদের যে গ্রোথ, তাদের যে বৃদ্ধি, সেটা কমে যাবে, সেটা ধীর হয়ে যাবে, আস্তে হয়ে যাবে। তো এটা ছিল সাসপেন্ড। তো এর মধ্যে যে চারটে অ্যাবার্টিভ ফ্যাক্টর এগুলো দেখলাম, আশা করি বুঝতে পেরেছো সবটাই। রেগুলেট, কনফর্মার, রেগুলেট, অ্যাবার্টিভ ফ্যাক্টর ডিটেলসে দেখলাম, রেগুলেট কি, কনফর্মার কি, তারপরে সাসপেন্ড কি, মাইগ্রেট কি, তাদের এক্সাম্পল, কেন করে এরা, সমস্ত কিছু ডিটেলসে পড়লাম এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে অ্যাডাপ্টেশন যেটা আছে সেটা হবে। তো তোমাদের যদি ভিডিওটি অবশ্যই কিছুটা কাজে লেগে থাকে, আশা করি তো অবশ্যই কিছুটা কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো। যদি কোনো কিছু বলার থাকে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তো তোমরা যদি চাও যে এই ভিডিওটা বা এই চ্যাপ্টারটা আগে করা হোক, তো সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।